গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আর এই ব্লগের মাধ্যমে আমি সরস্বতী পুজোর ঠিক আগের দিন মানে 13ই ফেব্রুয়ারি পুজোর কি সমস্ত কিছু জোগাড় আগাড় করলাম সেগুলোই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো ব্লগটা সোজাসুজি দশকর্মার দোকান থেকে করা যায়। পুজো মানেই সবার প্রথমে দশকর্মার জিনিসপত্র কিন্তু কিনতেই হবে। সেটা না হলে পুজো কিন্তু শুরুই হবে না। পুরোহিত মশাই বিশাল একটা ফর্দ ধরিয়ে দিয়েছে, তো সেখান থেকে জিনিসপত্রগুলো আমি দেখে শুনে কিনছিলাম। আর ওগুলো কিনতে কিনতে ইদানিংকালে দেখছি যে গাছকোটোর ডিজাইনগুলো এত সুন্দরভাবে মানে তৈরি করেছে। আমাদের সময় তো সেই কাঠের গাছকোটোটাই ছিল, কিন্তু এখন কি সুন্দরভাবে গাছকোটোগুলো ডিজাইন করে তৈরি করা, আর সেগুলোই আবার দশকর্মার নর্মাল দোকানেও পাওয়া যাচ্ছে। আর এই দেখো, এই সমস্ত কিছু মোটামুটি নিয়েছি। আর এই ব্যাগটার মাধ্যমে মধ্যে ঢোকানোর চেষ্টা করছিলাম। পরে ভাবলাম যে না, ঠাকুরের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো এক্সট্রা করেই নিয়ে যাই। তারপর ওখান থেকে সোজাসুজি চলে গেছিলাম ফলের দোকানে। ফলের দোকানে তো সত্যি বলতে আজকে হাতই দেওয়া যাচ্ছে না। শশা 120 টাকা না 150 টাকা করে কেজি। সে যাই হোক, ফল ছাড়া কি আর পুজো হবে? তাই সমস্ত ধরনের ফলই নিয়ে নিলাম। এদিকে নিলাম শশা, কেশর আলু, মিষ্টি আলু। এই দুটো ছাড়া তো আর সরস্বতী পুজো কমপ্লিটই হয় না। তার সাথে নিলাম কুল। আর ইদানিংকালে দেখছো যে ওই নারকেল কুল যেটা আমরা ছোটবেলায় খেতাম, সেটার কিন্তু চল একেবারে নেই। আমি তো দোকানদার কাকুকে জিজ্ঞেসই করে ফেললাম যে দাদা, এখন কি ওই নারকেলের কুলগুলো পাওয়া যায়, লম্বা লম্বা থাকতো যেগুলো? বললো যে না, ওগুলো এখন আর চাষ হয়তো বা হয় না, এখন শুধুমাত্র আপেল কুলটাই বাজারটা ভরে গেছে। আর ওদিকে যে নর্মাল কুল যেটা ছোট গাছের হয়, যেগুলো একটু ধরো ওই টক জাতীয় হয়, ঠিক সেগুলো রয়েছে। ওদিক থেকে ফলের বাজার কমপ্লিট করে আবার চলে আসলাম এই পাশটাতে, মানে একটা রাস্তার এই পাশে আর একটা রাস্তার ওপাশে। তো ওখান থেকে সমস্ত কিছু নিয়ে নিলাম। আর এই দাদাটার কাছে না নারকেল, কেশর আলুগুলো খুব ভালো ছিল, কিন্তু অলরেডি আমাদের কেনা হয়ে গেছে বলে না আর কিনলামও না। ধরো এখান থেকে যা যাবতীয় জিনিসপত্র নেওয়া সমস্ত কিছু নিয়ে ভাবলাম যে একটু মিষ্টির দোকানে ঢু মেরে যাই। কিছু মিষ্টি লাগতোই, সেগুলো নিয়ে নিলাম। আর কালকে পুজোর জন্য সকাল সকালে মিষ্টি আর দইটা নেওয়া যাবে। তো যখন আমরা মিষ্টি কিনতে গেছি না, তখন দোকানদার কাকুটা বলছে দই নিয়ে যাও। আমি বললাম না, আগের দিন আর নেবো না, খুব সকাল সকালে ওকে পাঠিয়ে দেবো। তাহলে পরে ধরো 5 ধরনের যেটা ঠাকুরের ভোগ দেবে সেটা নিলাম, আর হলো দইটা নিয়ে চলে যাবে। আর মিষ্টির দোকানে ঢুকেই গরম গরম সিঙ্গারা যখন তেলে ভাজে, সেটা দেখে কি আর কন্ট্রোল করা যায়? ওখান থেকেই দুটো নিয়ে টুকটাপ খেয়ে 4-5টা বাড়ির জন্য প্যাক করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর দেখেছো পুজো ঘরের পরিস্থিতি? গোটা ঘরটা ভরে আছে। যতই বলো, আমার পুজো ঘরটা না একটু হলেও ছোট হয়ে গেছে। যাই হোক, সরস্বতী পুজো তো এই ঘরে করবও না, করবো এই পাশের রুমটাতে। তার জন্য কি করছিলাম বলো তো, এই রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। আর জিনিসপত্রর বহর দেখেছো, একের ওপর একটা রাখা আছে। তারপর ধরো ধোয়া কাচাটাও করেছি, তার জন্য মানে জিনিসপত্রগুলো না বেশ অনেকভাবে মানে অগোছালোভাবেই রাখা আছে। থাক, একটু সন্ধ্যাটা দিয়ে দেবো এর মধ্যেই, তারপর বাকি কাজ। আর এই যে বাইরে রং মিস্ত্রি দাদারা কাজ করে মোটামুটি চলেই গেছে। আজকে বিকালে না আর চাই দিতে পারিনি আসলে। চা যখন দেব তখন বেরিয়ে দেখি ওরা মানে যখন ওখান থেকে আসলাম বাজার করে, দেখি ওরা চলেই গেছে। তো যাই হোক, আজকে দেওয়া হয়নি, কালকে খুব সকাল সকাল দিয়ে দেবো। আর এই যে মিস্ত্রি দাদাদের কাজ মোটামুটি 3 কোট করে দেবে, তো 2 কোট হয়েছে, আরও 1 কোট হবে। আর এই যে এই রুমটাতে পুজোর সমস্ত কাজকর্ম হবে, তার জন্য ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। এখন এটা দিয়ে মুছবো, পরে হাত দিয়ে পরিষ্কার করে মুছে নেব। মানে ওই ঠাকুর থাকবে তো, তার জন্য ঠাকুরের যে কাপড় থাকে সেইটা দিয়ে ভালো করে ঘরটা মুছে দেবো। আমার কিন্তু ঠাকুর ঘরের কাপড়, ঠাকুর ঘরের যে পরিষ্কার করার জিনিসপত্র, ওটা কিন্তু নর্মাল ঘরের থেকে একেবারে আলাদা। তার জন্য যখন ঠাকুরকে বসাবো, তো এইটা দিয়ে তো ঘরটা মুছেই নিলাম, কিন্তু ওটা হাত দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো যেই জায়গাটা ঠাকুর বসবে। আমার বাবার বাড়িতে পুজোর ক্ষেত্রে না জোড়া ইলিশের পুজো করা হয়। তার সাথে লাউ ডোগা, তারপর বেগুন, এই সমস্ত কিছু দিয়ে হালকা করে মানে সোমবারা না দিয়ে সুন্দরভাবে ঝোল করা হয়। যাই হোক, যুগের সাথে সাথে অনেক কিছুই মডিফাই হয়েছে, কারণ এই সময়টা ইলিশ পাওয়া বড্ড চাপ হয়ে যায়। তাই 2 ধরনের কোনো জোড়া মাছ নিয়ে এসে বাবা ইদানিং পুজো করে। অনেক দিন হয়েই গেল ধরো, কিন্তু এই বাড়ির নিয়মপত্র না একেবারে আলাদা। গোটা দিনটাই ধরো নিরামিষ, তার সাথে খিচুড়ি ভোগ, লুচি, পায়েস
এইভাবে করে পুজো করে, আর পুজোটা হয় ফল প্রসাদ দিয়ে। তো যাই হোক, নিয়মের মধ্যে বহর তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আর বুঝতেও পাচ্ছি। তো ঘর বাড়িগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রতিমা আনতে। আসলে ওই স্কুটি করে না প্রতিমাটা আনা যাবে না, মানে বাইক করে প্রতিমাটা আনা যাবে না। প্রতিমাটা মানে যে ধরনেরই হোক, একটু মাটির প্রতিমা হলে না আমার একটু ভয় লাগে আনতে। তো ওকেই বললাম যে না, এইভাবে করে প্রতিমা আনবো না, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। তো তারপর যাচ্ছিলাম সবাই মিলে প্রতিমা আনতে। আর দেখো না, লোক জোগাড় হয়েই যায় বলো। ওদিকে দেখো আমার ভাস্তা, তারপর ওর বন্ধু, সবাই মিলে 4 জন মিলে গিয়েছিলাম মাকে আনতে। আর এই যে মা। সরস্বতী পুজোর এই সময়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যখন প্রতিমা নিয়ে বাড়িতে ঢোকা হয়। মানে কি আর বলবো, এইগুলো সময়গুলোতে না মানে মনে হয় কি পুরো পুজো পুজো ফিল চলে আসছে। শুধু সরস্বতী পুজোর কথা বলছি না, যে কোনো সময় যখন মা দুর্গা বাড়িতে মানে মণ্ডপের উদ্দেশ্যে রওনা হয়, তখন দেখে অদ্ভুত একটা না ফিলিং হয় যে বাহ, এরপর পুজো শুরু হবে। তো যাই হোক, মোটামুটি যেখানে প্রতিমা বানাতে দিয়েছিলাম সেখান থেকে আমাদের বাড়ি 5 মিনিটের দূরত্বে মনে হয়। তো তার জন্য সঙ্গে সঙ্গেই চলে আসলাম। আর ওই দেখো, মায়ের আগমন ফাইনালি আমাদের বাড়িতে হলোই। সময়ের সাথে সাথে কোনো অনুষ্ঠানে সন তারিখের কোনো পরিবর্তন না হলেও কিভাবে আমি নিজের অবস্থানটাকে আস্তে আস্তে পরিবর্তিত হতে দেখছি, সেটা দেখে বড্ড অবাক লাগছে। আগে যখন সরস্বতী পুজো হতো, তো শুধুমাত্র কোন শাড়ি পরবো, মার আলমারি থেকে কোন শাড়িটা বের করব, কোথায় ঘুরতে যাব, কোন বন্ধু বান্ধবীকে ফোন করব, কোথায় গ্রুপ মিলে যাব, এগুলোই প্ল্যানিং প্লটিং হতো। আর ইদানিংকালে দেখো, সারা সরস্বতী পুজো চলে গেল বা তার আগের দিন গোটাটাই চলে গেল, না শাড়ি বের করলাম না কোনো প্ল্যানিং প্লটিং হলো। সারাদিন সকাল থেকে রাত কিভাবে বাড়িতে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, সমস্ত জিনিসেরই সমস্ত ধরনের আনন্দ থাকে। আর এই দেখো, এবার ওই যে মায়ের পাশে সমস্ত জিনিসপত্র না সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর সেই সময়টা এত বেশি তাড়াহুড়ো ছিল যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আসলে মূর্তিটা এনে না এগুলো কাজ করলাম, তারপর আবার রাধা বাড়ার কাজটাও ছিল। তো তার জন্য ধরো এগুলো করতে করতে রান্নাও করছিলাম, তো সমস্ত কিছু মিলিয়ে একটু ঘেটে গেছিলাম, তাই তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি। এই যে এদিকে দেখছো, মায়ের সমস্ত জিনিসপত্র এক সাইড করে রাখলাম, আর ওই সাইডে যেগুলো ফল কাটা বাছা হবে মানে বানানো হবে সেগুলো রাখলাম। আর ওই যে ঠাকুরের পেছনে দেখছো লাইটিংটা, এটা আগের বছর তার আগের বছর দিওয়ালিতে কিনেছিলাম। লাইটিংটা ভাবলাম যে একটু লাগিয়ে দেখি, তো ভালোই লাগবে মনে হয়। দেখো বেশ মন্দ লাগছে না কিন্তু, লাইটটা বেশ পিঙ্কিশ লাইট, ভাল লাগছে দেখতে সাদার ওপর। আর এই যে এখানে ফল প্রসাদ তো তোমাদের সাথে দেখালামই। আর এই ডাবটা না আমরা পাশের বাড়ি থেকে নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। সামনের দিকটা বেশ অনেকগুলোই বেরিয়ে আছে। তারপরে যে যজ্ঞকুণ্ডটা করা মানে যজ্ঞ করার কথা বলা ছিল, কিন্তু সেভাবে আর হলো না। যাই হোক, বললো যে পরবর্তীকালে যজ্ঞ করে দেবে। আসলে পুরোহিত মশাই না বেশ অনেকগুলো বাড়িতেই পুজো করবে, তো বললো যে যদি যজ্ঞ করি তাড়াহুড়োর মধ্যে যজ্ঞ আমি করতেও পারবো না, শুধু যজ্ঞ করতে বসলে অনেকেরই ফোন আসা শুরু করবে। আমরা বললাম থাক, তাহলে পরবর্তীকালে করে দিও। আর এই যে এদিকে সুন্দরভাবে গান শুরু হয়ে গেছে, কিন্তু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যে কোনো সময় কপিরাইট চলেই আসতে পারে। আর এই যে বরমশাইকে বসিয়ে দিয়েছি যে ভালো করে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দিতে, মানে এই সামনের টুকু না কাটলে ভাল লাগবে না। আর জানো, এই যে সামনের টুকুর কথাই বলছে, যে আমার বর বলছে এইটুকু যদি রাস্তায় নিয়ে দাঁড়ানো যায় তাহলে পরে লোক মানে কারামারি করে নিয়ে নেবে। আসলে ডাব তো সেভাবে পাওয়া যাচ্ছে না, যে পরিমাণ দাম। তো এই ছোট ডাব, তার সাথে এই ধরনের একটা যদি মানে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় ডাবটাকে, তাহলে পরে দেখবে যে তোমার না হলেও খুব কম করে 100 টাকায় বিক্রি হয়ে যাবে। আমি বললাম তাহলে দাও দাও আমাকে, আমি কালকে রাস্তায় গিয়ে দাঁড়াবো। সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। ঘড়িতে এখন কটা মতো বাজে জানো? ঘড়িতে এখন মনে হয় খুব কম করেও 10টা 10:30 মতো হবে মনে হয়। হ্যাঁ, দাঁড়াও দেখছি কটা বাজে।
হ্যাঁ দেখলে 11:30 মতো বেজেই গেছে। তারপর এখন এই যে লাইটগুলো যেগুলো বের করলাম সেগুলোকেও ঠিকঠাকভাবে রাখতে হবে। এটার আসলে 3টে সেট আছে, তো আমি একটা সেট রাখিয়েছি, আরও 2টো সেট এই যে বিছানাতে পড়েই রয়েছে, এগুলোকেও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে। আর ঘর দুয়ারের পরিস্থিতি বলতে ঠিকই আছে, রান্নাবান্না করার পর ঘর বাড়িগুলো পরিষ্কার করে রেখেছিলাম। আর কালকে যে জামা কাপড়গুলো পরবো না সেগুলো এই জায়গাটা রেখেছি। রাত্রে তো আয়রন করতে পারবো না, খুব সকাল সকাল হয়তো আয়রন করে নেব। তো বন্ধুরা, কালকে ঠিক সকাল 10:30টায় সরস্বতী পুজোর ব্লগটা আবার নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম ব্লগটা। তোমাদের সাথে দেখা হবে কালকে ঠিক সকাল 10:30টায়। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা সবাই জানিও। ভয়েস ওভারটা একটু হয়তো খারাপ হলো,